Hello students, welcome to Online Education Center. I am SS Sir, Department of Biology, and I hope you are all very good and very well. আবারও হাজির তোমাদের কাছে নতুন একটি ভিডিও লেকচার নিয়ে। তো ক্লাস শুরুর আগে কিছু কথা। আমরা এখন সকলেই স্টুডেন্ট, সকলেই আমরা জীবনে সাকসেসফুল হতে চাই, জীবনে কিছু অ্যাচিভ করতে চাই, ড্রিম পূরণ করতে চাই। তো পৃথিবীতে যত সাকসেসফুল ম্যান আছে, যিনারা তাদের ড্রিম পূরণ করেছেন এবং যিনারা সাকসেসফুল হয়েছেন, তাদের মধ্যে কিছু অবশ্যই বিশেষ বিশেষ গুণ থাকে, যে বিশেষ গুণগুলো আমরাও যদি অনুশীলন করি, অনুসরণ করলে আমরাও ভবিষ্যতে সাকসেসফুল হতে পারবো। তো আজকে আমি 4টা কথা তোমাদেরকে বলবো, জীবনে সাকসেসফুল হওয়ার জন্য 4টা কথা, যে 4টা কথা তোমরা সবসময় মনে রাখবা এবং জীবনে ব্যবহার করার প্রয়োগ করার চেষ্টা করবা সাকসেসফুল হতে। একজন সাকসেসফুল ম্যান হতে গেলে ইন লাইফে তোমার মধ্যে যে গুণ থাকা প্রয়োজন, প্রথমে হচ্ছে তোমার উইল। তোমার মধ্যে উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, উদ্যম থাকতে হবে। উইলের সাথে সাথে তোমার থাকতে হবে স্কিল। যে কাজটায় তুমি সাকসেসফুল হতে যেতে চাও, সেই কোনো বিজনেস হতে পারে, অথবা এখন আমাদের এডুকেশন লাইফ, এডুকেশন ফিল্ডে হতে পারে। এই উইলের সাথে সাথে তোমার সেই স্কিল থাকতে হবে, যে কাজে তুমি সাকসেসফুল হতে চাও। তাহলে প্রথমত হলো উইল, দ্বিতীয়ত স্কিল, তৃতীয়ত হচ্ছে নলেজ। তোমাকে নলেজ গেইন করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে তুমি যে বিষয়ে, যে ফিল্ডে তুমি সাকসেসফুল হতে যাও। এবং চতুর্থ হচ্ছে স্ট্র্যাটেজি, সঠিক পথ, সঠিক ডাইরেকশন, সঠিক রুলস রেগুলেশনের মাধ্যমে তুমি যদি কোনো কাজ না করো, তাহলে কখনোই সাকসেসফুল হতে পারবে না। তাহলে এই 4টা কথা আমরা সবসময় মনে রাখবো: উইল, স্কিল, নলেজ অ্যান্ড স্ট্র্যাটেজি। ওকে ওকে স্টুডেন্টস, আমরা এর আগে গত 2টি ভিডিও লেকচার তৈরি করেছি ক্লাস 11-এর বায়োলজি বইয়ের ইউনিট 3-র যে প্রথম অধ্যায় সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। যারা এই 2টো ভিডিও লেকচার দেখোনি, অবশ্যই তোমরা এই 2টো ভিডিও লেকচার দেখে নিবা। প্রথম ভিডিও লেকচারে সেল সম্পর্কে কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করা হয়েছে, এবং দ্বিতীয় ভিডিও লেকচারে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক সেলের যে টাইপস, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা তারপরে থেকে নেক্সট আলোচনা করব। তাহলে আজকে আমরা আলোচনা করব প্রোক্যারিওটিক কোষের গঠন। এই যে প্রোক্যারিওটিক কোষের গঠন, উদাহরণস্বরূপ একটি ব্যাকটেরিয়ার গঠন, ব্যাকটেরিয়ার গঠন উদাহরণ হিসাবে আমরা প্রোক্যারিওটিক কোষের গঠন আলোচনা করব। আমরা জানি প্রোক্যারিওটসের মধ্যে পড়ে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আমরা জানি ভাগ ইউব্যাকটেরিয়া, আর কি ব্যাকটেরিয়া আছে, কিন্তু আমরা ইউব্যাকটেরিয়া বা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন নিয়ে আলোচনা করব। এবং সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি এবং LPPO প্লুরো নিউমোনিক লাইক অর্গানিজম, এগুলো সবই প্রোক্যারিওটসের মধ্যে পড়ছে। আমরা এই প্রোক্যারিওটসদের উদাহরণস্বরূপ আমরা যে সেলের গঠন দেখব, ব্যাকটেরিয়ার সেলের গঠন হিসাবে।
তাহলে ওকে, লেটস নাও স্টার্ট দ্য ক্লাস স্টুডেন্টস। এ টাইপিক্যাল একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। প্রথমে আমরা জানব এই ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন। বিজ্ঞানী লিউয়েন হক, ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন। এমন বিজ্ঞানী দ্বিতীয়ত আমরা জানব বিজ্ঞানী এহরেনবার্গ। এই বিজ্ঞানী এহরেনবার্গ প্রথম ব্যাকটেরিয়া শব্দটি প্রচলন করেন। প্রথম ব্যবহার করেন। তাহলে আমরা দুটো কথা জানলাম, বিজ্ঞানী লিওন হক ব্যাকটেরিয়া প্রথম আবিষ্কার করেন এবং এহরেনবার্গ প্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন বা প্রচলন করেন। এরপর আমরা জানবো এই ব্যাকটেরিয়ার ডায়ামিটার, লেন্থ অ্যান্ড ডায়ামিটার, আকার আকৃতি। তৃতীয়ত আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে জানব ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য প্রস্থ বা আকার আকৃতি। এই ব্যাকটেরিয়া এত ক্ষুদ্রতর ক্ষুদ্র, দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা দেখি, দৈর্ঘ্য 0.2 মাইক্রোমিটার থেকে 2.6 মাইক্রোমিটার এবং প্রস্থ 1.0 to 1.5 মাইক্রোমিটার। তাহলে কত ক্ষুদ্রতর ক্ষুদ্র ব্যাকটেরিয়া আমরা বুঝতে পারছি তার দৈর্ঘ্য প্রস্থ কতটা। এখন এই ব্যাকটেরিয়ার আকার আকৃতি হলো, এখন এই ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য প্রস্থ আমরা বুঝতে পারলাম। এই ব্যাকটেরিয়া দেখতে হতে পারে গোলাকার, যাকে বলা হয় কক্কাস। গোলাকার হলে ব্যাকটেরিয়াকে বলা হয় কক্কাস। হতে পারে দণ্ডাকার হলে বলা হয় ব্যাসিলাস। এখন এই গোলাকার ব্যাকটেরিয়া যখন একটা চেনের আকারে থাকবে তখন বলা হয় স্ট্রেপ্টোকক্কাস। আর এই গোলাকার কক্কাস ব্যাকটেরিয়া যখন আঙুরের ঠোকার মতো থাকবে তখন তাকে বলা হয় স্ট্রাফাইলোকক্কাস।
অথবা ব্যাকটেরিয়া গঠন হতে পারে স্পাইরাকাল, জিগজ্যাগ আকৃতি, বিভিন্ন আকার আকৃতির ব্যাকটেরিয়া হতে পারে। তাহলে এগুলো ছিল ব্যাকটেরিয়া সম্পর্কে কিছু বেসিক একটা ধারণা আমাদের। বেশ, আমরা নেক্সট আলোচনায় চলে যাব। এই ব্যাকটেরিয়ার এখন গঠন, ব্যাকটেরিয়ার গঠন আমরা দেখব। এখন যদি আমরা একটা ব্যাকটেরিয়ার ডায়াগ্রাম আঁকি, তাহলে প্রথমেই একটা ব্যাকটেরিয়ার ডায়াগ্রাম আঁকা যাক। এইভাবে একটা ব্যাকটেরিয়া সেল বা ব্যাকটেরিয়া। তাহলে প্রথমে আমরা একটা ডায়াগ্রাম এঁকে নেব, একটা ব্যাকটেরিয়ার ডায়াগ্রাম। বেশ, এরকম মোটামুটি একটা আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচার আঁকলাম। এখন আমরা এর বিভিন্ন অংশ সম্পর্কে পরিচিত হব। আমরা বাইরে থেকে ভেতরের দিকে দেখব ব্যাকটেরিয়া গঠনের বিভিন্ন অংশ। ব্যাকটেরিয়ার যে বাইরের যে আবরণ থাকে বা আবরক থাকে বা কভার থাকে, কোট থাকে বা এনভেলপ থাকে, যেটা ব্যাকটেরিয়াকে বাইরের পরিবেশ থেকে প্রোটেকশন প্রদান করে, এছাড়া আরও অনেক ফাংশানে হেল্প করে। তো বাইরে থেকে ভেতরের দিকে সবথেকে যে আউটার মেমব্রেন আছে, সবচেয়ে বাইরের আউটার মেমব্রেন, এই বাইরের আউটার মেমব্রেনকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। তাহলে সবচেয়ে বাইরের আউটার যে এনভেলপ, এই আউটার এনভেলপকে বলছে গ্লাইকোক্যালিক্স। এখন এই গ্লাইকোক্যালিক্স দুটো কন্ডিশনে থাকতে পারে। এক, যখন এই যে বাইরের আউটার কভার বা এনভেলপ টাফ কন্ডিশনে থাকতে পারে, শক্ত হিসাবে থাকতে পারে, অথবা লুজ স্লাইমি কন্ডিশনে থাকতে পারে, পিচ্ছিল আকারে থাকতে পারে। যখন টাফ কন্ডিশনে থাকবে তখন যখন পরিবেশ প্রতিকূল অবস্থায় থাকে তখন ব্যাকটেরিয়া তার বাইরের আবরণটাকে শক্ত আকার ধারণ করে। এই শক্ত আবরণকে তখন আমরা গ্লাইকোক্যালিক্স বলবো না, তখন বলবো ক্যাপসুল। তাহলে আমরা কি বলবো? ক্যাপসুল বলবো যখন বাইরের আবরণটা টাফ থাকবে, টাফ। এখানে বোঝা যাচ্ছে না, আমি উপরে লিখে দিচ্ছি, যখন টাফ থাকবে তখন আমরা তাকে কি বলবো? ক্যাপসুল বলবো।
আর ইন ফেভারেবল কন্ডিশনে বা অনুকূল পরিবেশে এই বাইরের গ্লাইকোক্যালিক্স ময়েশ্চার কন্ডিশনে থাকে, তখন তাকে আমরা বলি স্লাইম লেয়ার। তাহলে কখন আমরা স্লাইম লেয়ার বলবো? যখন পিচ্ছিল থাকবে বা সফট থাকবে, সফট। এখন এই যে বাইরের যে আবরণ, যাকে আমরা গ্লাইকোক্যালিক্স বলছি, এই গ্লাইকোক্যালিক্স পলিস্যাকারাইড এবং পলিপেপটাইড দ্বারা গঠিত, এরপর আমরা ভেতরের আবরণ দেখব। ভেতরের যে এনভেলপ আছে, যাকে বলা হয় সেল ওয়াল। সেল और ব্যাকটেরিয়া কোষের খুবই ক্যারেক্টারিস্টিক একটা ফিচার্স। এই সেল ওয়ালের যে কম্পোনেন্ট আছে, যেটা উদ্ভিদ কোষের থেকে ভিন্ন, ডিফারেন্ট। উদ্ভিদ কোষের সেল ওয়ালের কম্পোনেন্ট ডিফারেন্ট অ্যান্ড ব্যাকটেরিয়াল সেল ওয়ালের কম্পোনেন্ট ডিফারেন্ট। এই ব্যাকটেরিয়াল সেল ওয়ালের যে কম্পোনেন্ট থাকে তাকে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন বলা হয়, মিউকোপেপটাইড। তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মেজর কম্পোনেন্ট হচ্ছে, এছাড়া আরও অনেক ম্যাটেরিয়ালস থাকে, কিন্তু মেজর কম্পোনেন্ট হচ্ছে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন। এই যে পেপটাইডোগ্লাইকেন, এই পেপটাইডোগ্লাইকেন এর আরও একটা নাম ব্যবহার করা হয়, মিউরিন। তাহলে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন, এটি হচ্ছে সেল ওয়ালের, ব্যাকটেরিয়াল সেল ওয়ালের উপাদান। এখন এই মিউকোপেপটাইড পলিস্যাকারাইডের একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এই কমপ্লেক্স কম্পাউন্ড দুটি উপাদান দ্বারা তৈরি, এক হচ্ছে নাগ, এক হচ্ছে নাম, NAG and NAM। NAG and NAM এই দুটি উপাদান নিয়ে মিউকোপেপটাইড গঠিত। NAG এর ফুল ফর্ম হচ্ছে N-অ্যাসিটাইল গ্লুকামাইন, আর NAM এর ফুল ফর্ম হচ্ছে N-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। তাহলে এই ফুল ফর্মটা আমরা জেনে রাখবো, N-অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। আর নাগ এর ফুল ফর্ম হচ্ছে N-অ্যাসিটাইল গ্লুকামাইন। এই দুটি উপাদান নিয়ে তৈরি। এরপরে ভেতরের যে মেমব্রেন আছে, এনভেলপ, যাকে আমরা বলবো সেল মেমব্রেন। তাহলে ব্যাকটেরিয়ার এই তিনটে লেয়ারকে একসাথে সেল কোট বলা হয়, এখন এই ব্যাকটেরিয়ার ক্যাপসুল লেয়ারটা, যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল লেয়ার থাকে তাকে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া বলা হয়। এই ক্যাপসুল ব্যাকটেরিয়াকে ডিগ্রেডেটিভ সাবস্টেন্স থেকে ব্যাকটেরিয়াকে প্রোটেকশন দেয়, হোস্টের ডিগ্রেডেটিভ সাবস্টেন্স থেকে ব্যাকটেরিয়াকে প্রোটেকশন প্রদান করে। এটি হচ্ছে ক্যাপসুলের কাজ। এছাড়া ইন অ্যাডভার্স কন্ডিশন, প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে বাইরের পরিবেশ থেকে রক্ষা করে। এছাড়া ড্রাই এনভায়রনমেন্ট থেকেও ব্যাকটেরিয়াকে প্রোটেকশন প্রদান করে। তাহলে এই আমরা দেখলাম বাইরের তিনটি স্ট্রাকচার, যাকে সেল
কোড বলছে বা সেল এনভেলপ বলছে। প্রথম আমরা দেখলাম কি গ্লাইকোক্যালিক্স, সবচেয়ে আউটার এনভেলপ বা কভারিং। এই গ্লাইকোক্যালিক্স আবার দুরকম কন্ডিশনে থাকতে পারে, ক্যাপসুল কন্ডিশনে অথবা স্লাইমি বা সফট কন্ডিশনে থাকতে পারে। টাফ অ্যান্ড হার্ড কন্ডিশনে থাকতে পারে অথবা স্লাইমি আর সফট কন্ডিশনে থাকতে পারে। টাফ অ্যান্ড হার্ড কন্ডিশনে থাকলে তাকে ক্যাপসুল বলছি, এবং স্লাইমি এবং সফট কন্ডিশনে থাকলে তাকে বলছি আমরা স্লাইম লেয়ার। এই গ্লাইকোক্যালিক্সের পরে ভেতর দিকে থাকে সেল ওয়াল, যার মুখ্য উপাদান আমরা জানি মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন। এই মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন NAG নাগ অ্যান্ড NAM নাম, এই দুটি মুখ্য উপাদান দ্বারা গঠিত, সমান অনুপাতে দুটি মুখ্য উপাদান নিয়ে গঠিত। N অ্যাসিটাইল গ্লুকামাইন আর N অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, এই দুটি কম্পোনেন্ট নিয়ে গঠিত। এর ভেতরে যে এনভেলপ থাকে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের গঠন আমরা আলাদা করে একটি অধ্যায়ে আলোচনা করব, যখন আমরা ইউক্যারিওটিক সেলের গঠন আলোচনা করব। সাধারণত একক মেমব্রেন বলা হয়, ইউনিট মেমব্রেন বলা হয় সেল মেমব্রেনকে। সকল কোষের মধ্যে সেল মেমব্রেনের গঠন আমরা যে সিঙ্গার এবং নিকলসনের যে ফ্লুইড মোজাইক মডেল পড়েছি, যে ফসফোলিপিডের বাইলেয়ারের মাঝে প্রোটিন থাকে, এই প্রোটিন থেকে বাইলেয়ারের মধ্যে প্রোটিন থেকে সেল মেমব্রেন তৈরি করে। সেই কোনো অর্গানিলের কোনো বাইরের মেমব্রেন হতে পারে অথবা সেল মেমব্রেন হতে পারে, তাদের গঠন প্রায় একই। আমরা সেল মেমব্রেন যখন পড়ব তখন আলোচনা করব। তাহলে এবার দেখো, এই যে ব্যাকটেরিয়ার আমরা এখন যদি ভেতরে কিছু গঠন দেখি, ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে দেখি, তাহলে প্রথমে আমরা দেখব ব্যাকটেরিয়ার মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল, ব্যাকটেরিয়ার মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল আছে সেটা ন্যাকেড, ইন ক্রোমোজোমাল ফর্মে থাকে না, ক্রোমোজোমাল ফর্মে বা ক্রোম্যাটিন ফাইবারে ফরমেশনে থাকে না। একটাই ডিএনএ মলিকিউল, ডাবল স্ট্রাকচার, ন্যাকেড একটা ডিএনএ মলিকিউল থাকে। ব্যাকটেরিয়ার এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড বা জেনোফোর। জেনোফোর আর নিউক্লিওয়েড, এই নিউক্লিওয়েড বা জেনোফোর হচ্ছে ব্যাকটেরিয়ার জনন বস্তু। এখন এটি যদি ডিএনএ হয়, তাহলে ডিএনএ থেকে আমরা জানি যে আরএনএ তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। আরএনএ একতন্ত্রী আমরা জানি। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। এখন এই ব্যাকটেরিয়ার যে বাকি এই যে সেল এনভেলপ বাদে ভেতরের যে সমগ্র অংশ, এই সমগ্র অংশকে বলছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা বিভিন্ন স্ট্রাকচার দেখতে পাবো, বিভিন্ন গঠন দেখতে পাবো। একটা গঠন আমরা আলোচনা করলাম নিউক্লিওয়েড। এখন সেল মেমব্রেন সহ ব্যাকটেরিয়ার সমগ্র ভেতরের অংশটাকে প্রোটোপ্লাজম বলছে। আমরা জানি সেল মেমব্রেন লিভিং পার্ট অফ এ সেল, লিভিং পার্ট অফ এ সেল, উই নো। তো দেখো এখন তাহলে এখান থেকে আরএনএ তৈরি হবে, এমআরএনএ তৈরি হবে। আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, একে ট্রান্সক্রিপশন বলা হয়। ট্রান্সক্রিপশন পদ্ধতিতে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। এখন এমআরএনএ থেকে আমরা জানি যে প্রোটিন সিনথেসিস ঘটে বা প্রোটিন সংশ্লেষ ঘটে। তাহলে প্রোটিন সংশ্লেষের জন্য আমাদের প্রয়োজন রাইবোজোম। এই ব্যাকটেরিয়া কোষের মধ্যে এইভাবে রাইবোজোম থাকে। রাইবোজোম দুটি সাব ইউনিট নিয়ে তৈরি। রাইবোজোম দুটি সাব ইউনিট নিয়ে তৈরি। এখন এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কোষের ক্ষেত্রে যে রাইবোজোম থাকে সেটা 70S হয়। ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে যে রাইবোজোম থাকে সেই রাইবোজোম হচ্ছে 70S। তাহলে 70S রাইবোজোম থাকে ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে, এটা আমরা জানি।
70s। এই 70s মধ্যে দুটি যে ইউনিট থাকে, 1 নম্বর ইউনিট 50s যেটি বড় ইউনিট এবং 30s, এই দুটি ইউনিট থাকে। এভাবে দুটি ইউনিট একসাথে জুড়ে থাকে এবং এরা প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। আমরা যখন ক্লাস 12-এ প্রোটিন সংশ্লেষ নিয়ে পড়বো তখন আমরা জানবো কীভাবে প্রোটিন তৈরি হয় আর রাইবোজোম কীভাবে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। এখন আমরা জানবো এখানে যে এস লিখেছি, এস যেমন আমরা বিভিন্ন বস্তু ওজন মাপি, যেমন 1 কেজি, 2 কেজি, 1 গ্রাম, 5 গ্রাম, এই যেমন একক ব্যবহার করি গ্রাম, কেজি, সেরকম আমরা এখানে একটা এস একটা সিম্বল দিয়ে একককে বোঝাচ্ছি, একটা ইউনিট বোঝাচ্ছি। এখন কেমন ইউনিট আমরা সেটা জানবো। এস শব্দটার অর্থ হচ্ছে ভেডবার্গ ইউনিট, ভেডবার্গ ইউনিট বলা হয়। এস কথাটার অর্থ হচ্ছে ভেডবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। তাহলে আমরা এস সম্পর্কে জানলাম, কিন্তু এখন আমরা বুঝতে পারিনি। আমরা এখানে একটু সংক্ষিপ্তভাবে একটু আমরা জানব এসের ব্যাপারটা। এই যে রাইবোজোমের ইউনিট হিসাবে যে এস ব্যবহার করছে, এখন আমরা জানি এস কথাটা অর্থ হচ্ছে কোনো পদার্থের মাস অফ ডেনসিটি মেজারমেন্ট করা হয়। মাস অফ ডেনসিটি, পদার্থের মাস অফ ডেনসিটি মেজারমেন্ট করা হয়। কেমন? সেন্ট্রিফিউজ যন্ত্রে, ভাবো এইটা একটা সেন্ট্রিফিউজ যন্ত্র। এই সেন্ট্রিফিউজ যন্ত্র আমরা জানি এরকম একটা বিশেষ গঠন থাকে যার মধ্যে টেস্ট টিউব রাখার ব্যবস্থা থাকে। এইভাবে টেস্ট টিউব রাখার ব্যবস্থা থাকে আমরা জানি। এখন এই যে সেন্ট্রিফিউজ যন্ত্র, এটাকে রোটেট করা হয়, এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা হয়। এখন এই টেস্ট টিউবের মধ্যে কিছু মাস অফ পিস, কোনো কলা কোষের অংশ আমরা এর মধ্যে দিয়ে দিই, তারপরে এটার ঘূর্ণন শুরু করে দিই। তখন কি হয়, এই কলা কোষগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে এটা যখন ঘূর্ণন করা হয় তখন টেস্ট টিউবের মধ্যে তার মাস অফ ডেনসিটি অনুযায়ী থিতিয়ে পড়ে, মাস অফ ডেনসিটি অনুযায়ী থিতিয়ে পড়ে। তাহলে এই যে সলিউশন, কিছু এখানে একটা সলিউশন থাকে, তরল মাধ্যম থাকে। এই তরল মাধ্যমে আমরা কলা কোষের একটা টুকরো রেখেছিলাম। তাহলে এখন কলা কোষের টুকরো আমরা চলে এলাম রাইবোজোমে চলে এলাম। এখন রাইবোজোমের যেগুলো মাস অফ ডেনসিটি বেশি হবে সেগুলো তলায় থিতিয়ে পড়বে, এবং যাদের মাস অফ ডেনসিটি কম হবে তারা উপরে থাকবে, টেস্ট টিউবের মধ্যে তারা উপরে থাকবে। এইভাবে থিতিয়ে পড়ে। এই থিতিয়ে পড়ার ম্যানারটাকেই মেজারমেন্ট করা হয়, এস দিয়ে বোঝানো হয়। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো যখন রাইবোজোম স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো। আমরা মোটামুটি বুঝতে পারলাম। ওকে, তাহলে দেখো আমরা এই যে ব্যাকটেরিয়ার কোষের ক্ষেত্রে আমরা দেখছি 70s রাইবোজোম থাকে। এখন এই রাইবোজোম যখন এই এমআরএনএর উপর এসে বসবে তখন তাকে আমরা বলবো, কারণ প্রোটিন তৈরি হতে হবে, তখন তাকে আমরা বলবো পলিজোম। তাহলে এই বিশেষ গঠনকে একাধিক রাইবোজোম যুক্ত এমআরএনএকে বলা হয়, ব্যাকটেরিয়ার এমআরএনএকে বলা হয় একাধিক রাইবোজোম যুক্ত পলিজোম। তাহলে একে কী বলা হয়?
পলিজোম। তাহলে পলিজোম কাকে বলে আমরা বুঝলাম। এখন দেখো রাইবোজোম সম্পর্কে আমরা পরিচিত হলাম। এরপর আমরা দেখব এই যে সেল মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি ভেতরের দিকে, সাইটোপ্লাজমের ভেতর দিকে ফোল্ড হয়ে প্রজেকশন লাইক স্ট্রাকচার তৈরি করেছে, ভেতর দিকে ভিলাই লাইক গঠন তৈরি করেছে। এই ভিলাই লাইক গঠনকে বলা হয় মেসোজোম। এই ভিলাই লাইক গঠনকে বলা হয় মেসোজোম। তাহলে একে কি বলা হয়? মেসোজোম। এখন এই রকম গঠন কেন তৈরি হলো ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন ভেতর দিকে, কেন এরকম ভাঁজ হয়ে ভেতর দিকে ঢিলাইয়ের মতন গঠন তৈরি করলো? এই যে সেল মেমব্রেনের সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করার জন্য, সেল মেমব্রেনের সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করার জন্য। আমরা জানি যে এটা একটি প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওট একটি জীব ব্যাকটেরিয়া। এর ভেতরে আমরা জানি কোনো পর্দা ঘেরা সেল অর্গানিল থাকবে না। তাহলে পর্দা ঘেরা সেল অর্গানিল থাকবে না, তাহলে মাইটোকন্ড্রিয়াও থাকবে না। আমরা জানি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনার্জি জেনারেট হয় এটিপি ফর্মে। আমরা জানি গ্লুকোজ ভেঙে অক্সিজেনের উপস্থিতিতে এটিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং সেই এটিপি ব্যবহার করে আমরা জীবেরা বা একটি কোষ বা একটি জীব যাবতীয় শারীরবৃত্তীয় কার্যকলাপ, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, মেটাবলিজম সব কিছু সম্পূর্ণ করে। তাহলে ব্যাকটেরিয়া তো একটা জীব, তার ক্ষেত্রে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকবে না, মানে মাইটোকন্ড্রিয়া থাকবে না। তাহলে সে বেঁচে থাকার জন্য শক্তি কোথায় পাবে? শক্তির সোর্স কোথায় থেকে তৈরি হবে? এই যে গঠন মেসোজোম, এই মেসোজোমের মধ্যে এটিপি তৈরি হবে। কেমন ভাবে তৈরি হবে? আমরা যখন শ্বসন চ্যাপ্টারটা পড়ব, ইটিসি বলে একটা প্রক্রিয়া, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এই মেসোজোমের মধ্যে বিভিন্ন এনজাইম এবং প্রোটিন জুড়ে থাকে, যে সেলুলার রেসপিরেশন সম্পূর্ণ হয়। সেলুলার রেসপিরেশন সম্পূর্ণ হয় এবং এটিপি তৈরি করে ইটিসি মেকানিজমের মাধ্যমে, এই ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে একটা ব্যাকটেরিয়াকে যাবতীয় শক্তি সরবরাহ করে বেঁচে থাকার জন্য। তাহলে এখন একটা কোশ্চেন হতে পারে, তাহলে মেসোজোমকে আমরা মাইটোকন্ড্রিয়ার সাথে যদি তুলনা করি, তাহলে বলবো আমরা অ্যানালোগাস স্ট্রাকচার টু মাইটোকন্ড্রিয়া। মেসোজোম ইজ অ্যানালোগাস স্ট্রাকচার টু মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সমস্ত অঙ্গ আমরা জানছি, কারণ এখানে মাইটোকন্ড্রিয়ার কাজটা এখানে ভূমিকা পালন করছে এই মেসোজোম। এছাড়া আরও আমরা অনেক গঠন দেখতে পাবো এই ব্যাকটেরিয়া সেলের মধ্যে। ব্যাকটেরিয়া সেলের মধ্যে কিছু সঞ্চিত খাদ্য থাকে, যেমন হতে পারে ভলিউটিন দানা। যেমন এগুলো ভাবো যে সঞ্চিত সাইটোপ্লাজমের মধ্যে এভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছু সঞ্চিত খাদ্য থাকে, ভলিউটিন দানা। এইখানে আমরা আরও একটা গঠন আমরা দেখেছি, এই যে গঠন, এই গঠনকে বলা হয় ক্রোম্যাটোফোর। এখন এই ক্রোম্যাটোফোর এর মধ্যে সালোক সংশ্লেষকারী রঞ্জক ব্যাকটেরিওক্রোফিল এখানে থাকে ক্রোম্যাটোফোরের মধ্যে, এবং কিছু ব্যাকটেরিয়া আছে যারা আমরা জানি সালোক সংশ্লেষের মাধ্যমে অটোট্রপিক ব্যাকটেরিয়া আছে যারা খাদ্য তৈরি করতে পারে। এই গঠনের মধ্যে ক্রোম্যাটোফোরের মধ্যে সালোক সংশ্লেষকারী রঞ্জক ব্যাকটেরিওক্রোফিল উপস্থিত থাকে। তাহলে এই অংশটা আমরা কি নাম জানলাম? ক্রোম্যাটোফোর। তাহলে ক্রোম্যাটোফোর কাকে বলে, ক্রোম্যাটোফোরের কাজ আমরা এটা জানলাম। এছাড়া আরও কিছু গঠন আমরা জানবো ব্যাকটেরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। এখন আমরা বাইরের দিকে চলে আসবো। দেখো এইখানে একটা আমরা দেখেছি ব্যাকটেরিয়ার অনুসূত্র, একটা থ্রেড লাইক স্ট্রাকচার বা হেয়ার লাইক স্ট্রাকচার, একটা লং হেয়ার লাইক স্ট্রাকচার রেখেছি যাকে বলা হয়
ফ্লাজেলা। কি বলা হয়? ফ্লাজেলা। তাহলে এটা হচ্ছে ফ্লাজেলার গঠন। এখন ব্যাকটেরিয়ার এই যে আউটার এক্সটেনশন, সেল ওয়ালের আউটার এক্সটেনশন, সেল ওয়াল থেকে এগুলো তৈরি হয়। সেল ওয়ালের আউটার এক্সটেনশন যেটা দীর্ঘ, লং, থ্রেড লাইক, হেয়ার লাইক স্ট্রাকচার, সেটাকে বলছে ফ্লাজেলা। তাহলে এটার নাম হচ্ছে ফ্লাজেলা। এখন এই ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে তৈরি হয়। ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে এই ফ্লাজেলা তৈরি হয়। এখন এই ফ্লাজেলার কাজ কি? যেগুলো মোটাইল ব্যাকটেরিয়া, যারা মুভ করতে সক্ষম, তারা এই ফ্লাজেলার মাধ্যমে, এই ফ্লাজেলা মোটিলিটি প্রদান করে একটা ব্যাকটেরিয়াকে, মোটিলিটি বা চলন গমনে সাহায্য করে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সাহায্য করে। তাহলে ফ্লাজেলার আমরা কাজ জেনে গেলাম। এছাড়াও সেল ওয়াল থেকে আরও কিছু অনুসূত্র ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। সেই অনুসূত্রগুলোকে বলা হয় পিলি। এখন এই পিলি দুই রকম হয়, এক সেক্স পিলি বা এফ পিলি এবং দুই সোমাটিক পিলি। তাহলে পিলি দুই রকম হয়, এক এফ পিলি বা সেক্স পিলি বা পিলাই, এবং দুই সোমাটিক পিলাই। এখন এই সেক্স পিলি, ভাবো এটা সেক্স পিলি, এখানে আরও একটি ব্যাকটেরিয়া আছে এফ পিলি বা সেক্স পিলি। এর কাজ হচ্ছে আরও একটা, এখানে ভাবো ব্যাকটেরিয়া আছে, এখানে ভাবো আরও একটি ব্যাকটেরিয়া আছে। এখন এই অপর একটি ব্যাকটেরিয়ার সাথে এই ব্যাকটেরিয়ার এই এফ পিলি বা সেক্স পিলি সংযুক্ত হয়ে একটা ব্রিজ তৈরি করে, একটা কানেকশন তৈরি করে, যার মাধ্যমে জেনেটিক ম্যাটেরিয়াল আদান প্রদান করে বা আদান প্রদান করতে পারে। তাহলে এফ পিলি বা সেক্স পিলির কাজ হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশানে হেল্প করছে, ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশানে হেল্প করছে। বাকি আমরা দেখবো যে ছোট ক্ষুদ্রাকার এই যে দেখছি সোমাটিক পিলি, এদের কাজ হচ্ছে কোনো সাবস্ট্রেটের উপর বা কোনো বডি বা বস্তুর উপর অ্যাটাচ হতে সাহায্য করে, হোল্ড করতে সাহায্য করে, অ্যাটাচ এবং হোল্ড করতে সাহায্য করে কোনো সাবস্ট্রেট বা বস্তুর উপর ব্যাকটেরিয়াকে, বা একটি ব্যাকটেরিয়ার সাথে আর একটি ব্যাকটেরিয়াকে। এছাড়া আরও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু হেয়ার লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, যাকে বলা হয় ফিব্রি। তাহলে ভাবো এই হেয়ার লাইক স্ট্রাকচার হচ্ছে ফিব্রি, ফিঙ্গার লাইক প্রজেকশন, এই কারণে এর নাম হয়েছে ফিব্রি। ফিব্রি। তাহলে আমরা ব্যাকটেরিয়ার বাইরে সেল ওয়াল থেকে তিন রকমের গঠন দেখতে পেলাম, এক ফ্লাজেলা, দুই পিলি এবং ফিব্রি, এবং তাদের কাজও সম্পর্কে আলোচনা করলাম। বেশ, এরপর আমরা ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, ব্যাকটেরিয়ার যে ক্যারেক্টারিস্টিক একটা ফিচার সেল ওয়াল, সেই সেল ওয়ালের গঠনের উপর ভিত্তি করে বিজ্ঞানী গ্রাম স্টেন নামক ডাই নিয়ে বা রঞ্জক পদার্থ কালার করেন ব্যাকটেরিয়াদের। যে দুই রকম কন্ডিশন দেখতে পান, কিছু ব্যাকটেরিয়া সেই ডাইয়ের রং ধারণ করেছিল এবং কিছু ব্যাকটেরিয়া সেই ডাইয়ের রং ধারণ করেনি যখন অ্যালকোহল বা অ্যাসিটন দিয়ে ওয়াশ করা হয়েছিল। তার উপর ভিত্তি করে বিজ্ঞানী এই ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া।
তাহলে এখন আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব, ব্যাপারটা বুঝব। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া and gram negative bacteria। দেখো তাহলে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিসের উপর নামকরণ করা হয়েছে? ব্যাকটেরিয়াকে ভাগ করা হয়েছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। সেল ওয়ালের গঠন এবং সেল ওয়ালকে রঞ্জন করার বা কালার করার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন তাহলে আমরা সেল ওয়ালের গঠন দেবো, ব্যাকটেরিয়া আমরা এখন সেল ওয়ালের গঠন দেখব। আউটার কোট, তাহলে এইটা ভাবো ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন, এটা আমি অঙ্কন করলাম ব্যাকটেরিয়ার সেল মেমব্রেন। সেল মেমব্রেনের পরে তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি এখানে আরও একটি গঠন আঁকলাম, সেল ওয়াল। এইদিকে আমরা আঁকবো গ্রাম নেগেটিভের সেল কোট, সেল মেমব্রেন এবং সেল ওয়াল। দেখো তাহলে এটা হচ্ছে সেল মেমব্রেন, সেল মেমব্রেন। এই অংশটা হচ্ছে সেল ওয়াল। আমরা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখব যে সেল ওয়ালটা আছে, সেল মেমব্রেনের উপরে যে সেল ওয়াল, বাইরে বা উপরে যে সেল ওয়ালটা আছে সেটা অনেকটা থিক হয় এবং একাধিক লেয়ার যুক্ত হয়, একাধিক লেয়ার যুক্ত এবং থিক হয়। আমরা এখন জানি যে এই সেল ওয়াল মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকেন বা মিউরিন নামক উপাদান দিয়ে তৈরি। কিন্তু আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখব একটাই লেয়ার, একটাই স্তরের পাতলা থিন সেল ওয়াল, পাতলা থিন। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রায় 80 থেকে 90% এই সেল ওয়াল থাকে। গ্রাম নেগেটিভের ক্ষেত্রে 10 থেকে 15%। এখন আমরা বিশেষ প্রকার রঞ্জক, প্রথম ধাপ দেখব আমরা বিশেষ প্রকার রঞ্জক দিয়ে। এছাড়া আরও একটা বিশেষ গঠন দেখতে পাই এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এরকম ভার্টিক্যাল কিছু পদার্থ এই সেল ওয়ালগুলোকে ধরে রাখে, এগুলোকে বলা হয় টিকোইক অ্যাসিড। তাহলে টিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না। এখন এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালের বাইরেও আরও একটি লেয়ার থাকে, সেল ওয়ালের বাইরে আরও একটি লেয়ার থাকে যাকে বলছে পলিস্যাকারাইড। কি বলছে? পলিস্যাকারাইড। এই পলিস্যাকারাইড লেয়ারযুক্ত ব্যাকটেরিয়াগুলো হয় প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ডিজিজ কজ করে, ডিজিজ ক্রিয়েট করে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। পলিস্যাকারাইড, তাহলে অতিরিক্ত আরও একটি লেয়ার থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, পলিস্যাকারাইড নামক আরও একটি লেয়ার থাকে যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সি প্রদান করে ব্যাকটেরিয়াকে। পলিস্যাকারাইডের আরও একটি লেয়ার থাকে। তাহলে দেখো আমরা ব্যাকটেরিয়া যে সব অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, যেমন পেনিসিলিন, বা টেট্রাক্লোরোহেক্সিলিন, এই সব অ্যান্টিবায়োটিকগুলিও
ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে, যে মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকান, সেই উপাদানগুলোকে ডিজলভ করে দেয়, যা আমাদের ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই পলিস্যাকারাইডের আরও একটি এক্সট্রা লেয়ার থাকায় এই লেয়ারটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রদান করে ব্যাকটেরিয়াকে। তাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেশি ভিরুলেন্ট হয় বা সংক্রামক ছড়াতে পারে। তাহলে এখন আমরা প্রথমত আমরা দেখব গ্রাম স্টেন ক্রিস্টাল ভায়োলেট। ক্রিস্টাল ভায়োলেট প্লাস আয়োডিন, ক্রিস্টাল ভায়োলেট বা আয়োডিন দিয়ে আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে স্টেন করব বা রঞ্জিত করব। রঞ্জিত করার পরে দেখব এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল এর মধ্যে এই ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের কালার থেকে যাবে, এর ক্ষেত্রেও থেকে যাবে। কিন্তু নেক্সট স্টেপে যখন 2 নম্বর স্টেপ আমরা যখন একে ওয়াশ করব, 2 প্রকার ব্যাকটেরিয়াকে ওয়াশ করব, অ্যালকোহল অথবা অ্যাসিটন দিয়ে, ওয়াশ করলে দেখা যাবে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল ঠিক হওয়ায় এই ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিনের যে কালার, ব্লু কালার, সেটা রিমুভ হবে না। কিন্তু আমরা দেখব গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল থিন হওয়ায়, পাতলা হওয়ায় সহজে সেই কালার ধুয়ে যাবে এবং কালারলেস হয়ে যাবে। কালারলেস হওয়ার পরেও যখন আমরা 3 নম্বর স্টেজ দেখব, স্যাপ্রানিনে যখন আমরা কালার করব, স্যাপ্রানিনের কালার তখন এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেরকম কোনো কালারের প্রভাব ফেলবে না। কিন্তু আমরা এর ক্ষেত্রে দেখব যে পিঙ্ক কালার আকার ধারণ করে, পিঙ্ক। এইভাবে আমরা গ্রাম স্টেনের মাধ্যমে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার আমরা রিকগনাইজড করি বা ক্যাটেগরাইজড করি। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা প্রোক্যারিওটিক কোষ হিসাবে একটি আদর্শ ব্যাকটেরিয়ার কোষের গঠন হিসাবে আমরা দেখলাম প্রোক্যারিওটিক সেলের গঠন। আজকে ক্লাস এতটাই। আমরা এরপরে নেক্সট ক্লাসে ইউক্যারিওটিক কোষের গঠন এবং বিভিন্ন সেল অর্গানেলস নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের বেশি করে শেয়ার করো, যাতে অনেকে উপকৃত হয়। জ্ঞান যতই শেয়ার করা যাবে ততই জ্ঞান সমৃদ্ধ হবে। তাই অবশ্যই তোমরা বন্ধু বান্ধবদের, ফ্রেন্ডসদের ভিডিও লেকচারটা শেয়ার করবে বেশি করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ। আজকে ক্লাস এতটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক।